তো এই গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমি অনেক দিন হলো এই গাড়িটা চালাচ্ছি, অলরেডি 6318 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো আমি ড্রাইভিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো তার আগে আমি গাড়িটার কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে বলি, আর গাড়িটার কিছু পজিটিভ আর নেগেটিভের ব্যাপারে আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। এই গাড়িটার স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে আমি শুরু করি ইঞ্জিন দিয়ে, কেন ইঞ্জিনই মেন জিনিস গাড়ির। তো রেনল্ট কাইগার একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন দিয়ে আসে। এদের আর একটা ভার্সন আছে যেটা টার্বো ইঞ্জিন ভার্সন। তো আমারটা রয়েছে, যেটা আমার যে মডেলটা সেটা আছে ন্যাচারালি অ্যাসপিরেটেড ভার্সন। আর 71 বিএইচপি পাওয়ার প্রডিউস করে। এটার লেংথ বলতে গেলে 3991 মিলিমিটার, হাইট হচ্ছে 1605 মিলিমিটার, আর এটার উইথ হচ্ছে 1745 মিলিমিটার, আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 205 মিলিমিটার, যেটা এই সেগমেন্টে সেকেন্ড হাইয়েস্ট। এর আগে টাটা নেক্সনের রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 209 মিলিমিটার, তারপরেই রেনল্ট কাইগারের 205 মিলিমিটার। আর বুট স্পেসে জায়গা বলতে গেলে রয়েছে 405 লিটার। এটা ম্যাসিভ একটা বুট স্পেস রয়েছে, এটা এই সেগমেন্টে হাইয়েস্ট। এছাড়া গাড়িটার ফিচার বলতে গেলে তোমরা তো দেখেইছো সিনেম্যাটিকে যে কী কী রয়েছে ভেতরে জিনিসপত্র। তো এমনিতে আমি জাস্ট ব্রিফ বলে দিই যে কী কী রয়েছে। অ্যাকচুয়ালি এটাতে 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন রয়েছে, আর অটোমেটিক এসি রয়েছে। এছাড়া এখানে ওয়্যারলেস চার্জার রয়েছে, মোড সিলেক্টর রয়েছে। মানে এখানে তুমি দেখতে পাচ্ছ আমার গাড়িটা এখন নর্মাল মোডে চলছে। তো আমি এখানে একটা বাটন রয়েছে, এই বাটন দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। আমি বাটনটাকে যেই রাইটে ঘোরালাম এটা স্পোর্ট মোডে চলে গেল, আর লেফটে ঘোরালে এটা ইকো মোডে চলে গেল, আর মাঝখানে প্রেস করলে এটা নর্মাল মোডে ব্যাক করলো। তো আমি জেনারেলি নর্মাল মোডেই চালাই। এছাড়া এসি ভেন্ট রয়েছে, সামনে দুটো এসি ভেন্ট, সামনে 4টে এসি ভেন্ট রয়েছে, পেছনে দুটো এসি রেয়ার ভেন্ট রয়েছে দুটো, আর 4টে এয়ার ব্যাগ আছে। স্টিয়ারিংয়ে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে, আর সিটের সঙ্গে দুটো এয়ার ব্যাগ রয়েছে। তো এটা এখন একটা স্ট্যান্ডার্ড ফিচারে চলে আসছে গাড়িগুলোর মধ্যে, যে এখন 4টে এয়ার ব্যাগ তোমাকে স্ট্যান্ডার্ড দিতেই হবে। তো এটা যেহেতু BS 6.2 ভার্সনের ইঞ্জিন, তো 6.2 ভার্সনে এই এয়ার ব্যাগের সেগমেন্টটাকে ওটা ম্যান্ডেট করে দিয়েছে যে 4টে এয়ার ব্যাগ দিতেই হবে। গ্লোবাল এনক্যাপ রেটিং আছে 4 স্টার আর কি। আর এছাড়া বলতে গেলে এখানে ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ORVM রয়েছে। মানে ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ORVM মানে আমার এখানে একটা বাটন রয়েছে, সেই বাটনটা আমি যদি প্রেস করি, আমার ডান দিকে একটা বাটন রয়েছে, সেই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে আমার ORVM যেগুলো রয়েছে আমার ডান দিকে বাঁ দিকে, সেই ORVMগুলো অটোমেটিক্যালি ফোল্ড হয়ে যাবে, আমাকে হাত দিয়ে ফোল্ড করার দরকার নেই। তো এই ফিচারটা একটা খুব দরকারি ফিচার। তো আমি যখন গাড়ি কিনতে বা গাড়ি কেনার জন্য ভাবনা চিন্তা করছিলাম, তো এই একটা ফিচার আমার কাছে প্রায়োরিটি পেয়েছিল, কারণ এই এমন একটা ফিচার যেটা আমাকে অনেক জায়গাতে আমাকে সেভ করবে, হেল্প করবে। এইভাবেই আমি ধরো কোনো একটা ন্যারো একটা স্পেসে ঢুকে গেছি বা ন্যারো লেনে ঢুকে গেছি, তো সেখানে আমার ডান দিক থেকে গাড়ি গেলে বা ডান দিকের ORVMটাকে কন্ট্রোল করার জন্য কোনো অসুবিধা নেই, কারণ যেটা আমার হাতের সামনেই রয়েছে। কিন্তু যখনই বাঁ দিকের ORVMটাকে আমাকে বন্ধ করার মতন কোনো সিচুয়েশান যদি আসে ইনকেস, তখন এই গাড়িটা যেহেতু একটু চওড়া গাড়ি, তো সেই ক্ষেত্রে আমাকে তখন গাড়িটা বন্ধ করে আমি নর্মাল হাত পাবো না, ঠিক আছে। তো আমাকে গাড়িটা বন্ধ করে গাড়িটাকে নিউট্রালে ফেলে কিছু একটা ভাবে গাড়িটাকে দাঁড় করিয়ে আমাকে ওই দিকের ORVMটাকে সেট করতে হবে, বা সেটটা করতে পারবো, মানে অ্যাডজাস্ট করতে পারবো, বাট বন্ধ করার জন্য আমাকে
গাড়ি দাঁড় করিয়ে আমাকে সেটা করতে হবে। আর যেহেতু চড়া গাড়ি, আমি এমনি মানে চাইলে আমি হাত পাবো না, তো আমাকে একটুখানি কসরত করে ওইদিকে গিয়ে ওই সিটে গিয়ে আমাকে ওভারভিমটাকে বন্ধ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি একটুখানি প্রবলেমেটিক আর কি। ন্যারো লেনে ঢুকে গেলে পেছনে গাড়ি আছে, সামনে গাড়ি আছে, তো হট করে গাড়ি দাঁড় করিয়ে পেছন থেকে কন্টিনিউয়াসলি হর্ন মারবে, তো সেই জিনিসটা একটুখানি আমার কাছে খুব প্রবলেমেটিক লেগেছিলো আর কি। তো এটা আমার এটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফিচারের মধ্যে আমি মনে করি গাড়ির। তো তোমরা যারা গাড়ি কিনবে ইন ফিউচার, তো এই জিনিসটাকে তোমরা দেখে নিও, কারণ এই একটা ফিচার তোমাদেরকে অনেক জায়গাতে হেল্প করবে, ঠিক আছে? তো এটাকে প্রায়োরিটির মধ্যে রেখো এই ফিচারটাকে, আমি বলবো। অনেকের কাছে এটা একটা খুব বেসিক জিনিস, বা অনেকের কাছে এটা লাইক নন ম্যান্ডেটারি ফিচার হতে পারে, থাকতেই হবে গাড়িতে এরকম কোনো ব্যাপার নেই। কারণ অনেক লোয়ার সেগমেন্টের যে গাড়িগুলো রয়েছে সেই সব গাড়িতে এই সব ফিচার থাকে না। সেখানে তারা কি গাড়ি চালাচ্ছে না? তারা ভালোই গাড়ি চালাচ্ছে। কিন্তু আমি বললাম কি, থাকলে তোমাদেরকে হেল্প করবে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। আর তার সাথে এটা তো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টও করা যায়, সেটা তো তোমরা জানোই। এখানে এই বাটন রয়েছে, সেই বাটন দিয়ে ওটাকে একটা রাউন্ড বাটন রয়েছে, সেই রাউন্ড বাটন দিয়ে আমি এটাকে আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইট করতে পারবো, ঠিক আছে? আর এটা হচ্ছে গাড়ির এমআইডি, মানে যেটা সামনে আমি দেখতে পাচ্ছি স্টিয়ারিংয়ের পিছনে যে স্ক্রিনটা রয়েছে, ওটা 8 ইঞ্চির একটা এমআইডি রয়েছে, যেটা পুরোটাই ডিজিটাল এটা। আর এই ডিজিটালে আমাকে এখানে জেনারেলি যেটা শো করে সেটা হচ্ছে ট্যাকোমিটার শো করে, স্পিডোমিটার শো করে, আর ফুয়েল ইন্ডিকেটার শো করে। এছাড়া টেম্পারেচার শো করে। টেম্পারেচার বলতে গাড়ির টেম্পারেচারের কথা বলছি, গাড়ির টেম্পারেচার শো করে। এছাড়া বাইরের টেম্পারেচার শো করে, বাইরে এখন কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে সেটা শো করে। আর এছাড়া এমনি একটা সুন্দর একটা দেখতে পাচ্ছ যে স্পিডোমিটারের মধ্যে একটা সুন্দর একটা গাড়ির মতন একটা গ্রাফিক্স করা আছে, তো এটা একটা বেশ সুন্দর লাগে দেখতে। এছাড়া ট্রিপ মিটার রয়েছে, তুমি কত কিলোমিটার গাড়ি চালালে সেটা শো করবে। ঘড়ি রয়েছে, একটা অ্যানালগ ঘড়ি রয়েছে। এছাড়া শো করে হচ্ছে তুমি কোন মোডে গাড়ি চালাচ্ছ, নর্মাল মোড না ইকো মোড না স্পোর্ট মোড, সেটা শো করবে। এছাড়া যেটা শো করে এমআইডিতে সেটা হচ্ছে যে মাইলেজ। তো মাইলেজটা আমি কী করে দেখবো? অ্যাকচুয়ালি আমার স্টিয়ারিংয়ের মধ্যে কন্ট্রোল রয়েছে, এইগুলো হচ্ছে কন্ট্রোল স্টিয়ারিংয়ের। এই কন্ট্রোলগুলো দিয়ে আমি এমআইডিটাকে অপারেট করতে পারবো। ডান দিকের যে কন্ট্রোলটা রয়েছে সেটা দিয়ে আমি এমআইডি অপারেট করতে পারবো, আর বাঁ দিকের যে কন্ট্রোলটা রয়েছে সেটা দিয়ে আমি আমার ইনফোটেনমেন্ট স্ক্রিনটাকে অপারেট করতে পারবো, মানে ইনফোটেনমেন্ট সিস্টেমটাকে অপারেট করতে পারবো। তো এটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে, যেখানে একটা বাটন আছে সেটা বাটনটা দেখালে এখানে অ্যাভারেজ দেখিয়ে দেয়, মানে মাইলেজ দেখিয়ে দেয়। এছাড়া আরও কিছু ইনফরমেশান দেখায়, যেমন ট্রিপ এ, ট্রিপ বি, কত ট্রিপেতে কত চালানো হয়েছে, ট্রিপ বিতে কত চালানো হয়েছে। আচ্ছা, এখানে আর একটা যেটা মেন ফিচার আছে, যেটা খুব এসেনশিয়াল ফিচারের মধ্যে পড়ে আজকালকার দিনে, সেটা হচ্ছে এই যে টিপিএমএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এটা তোমাকে দেখিয়ে দেবে যে তোমার টায়ারের কন্ডিশন এখন কী আছে, মানে হাওয়া দিতে লাগবে কি লাগবে না। তো আমার এখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমে দেখাচ্ছে ওকে, মানে হচ্ছে হ্যাঁ, আমাকে এক্স্যাক্ট আমাকে টায়ারের প্রেশারটা দেখায় না, বাট আমাকে দেখায় কন্ডিশন কী আছে, মানে ওকে কি হাওয়া ভরতে হবে। যখনই হাওয়া কমে যাবে কোনো টায়ারের যখনই টায়ারের হাওয়া কমে যাবে তখনই এখানে ব্লিঙ্ক করবে, প্রথম কথা ব্লিঙ্ক করবে। আর আমার ড্যাশবোর্ডও এমআইডিতেও দেখিয়ে দেবে যে কোন টায়ারের হাওয়াটা কম আছে, মানে সেটা দেখাবে ড্যাশবোর্ডে। অ্যাকচুয়ালি আমার এমআইডিতে, মানে এই স্ক্রিনটাতে আমাকে দেখাবে যে টায়ার প্রেশারের, টায়ারে হাওয়া ভরতে হবে, বা টায়ারে পাংচার হয়েছে। পাংচার বলেই ফুটে উঠবে। একবার হয়েছিল আমার
গাড়ি কেনার পরপরই একবার পাংচার হয়েছিল গাড়িটা, তো তখন আমাকে এরকম এখানে এই স্ক্রিনেই আমাকে দেখিয়ে দিয়েছিল যে পাংচার আছে গাড়িটাতে। এছাড়া তুমি যদি এই স্ক্রিনে যাও, টিপিএমের স্ক্রিনে যাও, তো তোমাকে এখানে কোন টায়ারে অ্যাকচুয়ালি প্রবলেমটা রয়েছে, হাওয়া কম বা পাংচার, সেটা এখানে শো করিয়ে দেবে। তো এই একটা জিনিস রয়েছে। এছাড়া রয়েছে সার্ভিস ইন্টারভাল, মানে কত কিলোমিটারের মধ্যে আমাকে সার্ভিস করাতে হবে। তো আমাকে এখানে 3700 কিলোমিটার দেখাচ্ছে। এছাড়া এই গাড়িটাতে যেটা রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেমের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে রয়েছে। তো আমার এই যে স্ক্রিনটা এখন চলছে এটা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অটো দিয়েই চলছে, ম্যাপ লাগানো আছে, মানে ইনবিল্ট ম্যাপ চলে আর কি, অফলাইন ম্যাপ না, বাট আমার মোবাইল থেকে ম্যাপটা চলছে। তো এটা অ্যান্ড্রয়েড অটো থেকে চলছে। স্পটিফাই, ওয়াইটি স্টুডিও, গানা, এইসব অ্যাপগুলো সাপোর্ট করে অ্যান্ড্রয়েড অটোতে। মানে অ্যান্ড্রয়েড অটোতে যে অ্যাপগুলো সাপোর্ট করে সেগুলো আমার স্ক্রিনে চলে আসবে। ইউটিউব সাপোর্ট করে না, আর মানে ইউটিউবে তোমাকে ইনস্টল করার জন্য একটা কারটিউব বলে একটা অ্যাপ আছে, বাট আমি এটা প্রেফার করবো না, আমি এটা সাজেস্ট করবো না, কারণ চলন্ত গাড়িতে ইউটিউব দেখাটা একদমই বাঞ্ছনীয় নয়। তো এই হচ্ছে ব্যাপার। সেফটি ফিচারের মধ্যে বলতে গেলে এয়ার ব্যাগ তো বললামই। এছাড়া তুমি যদি কোনো ভিডিও চালাও, সেই ভিডিও চলছে, তুমি গাড়ি যখন স্টলড রয়েছে তখন তুমি ভিডিও দেখতে পারো এখান থেকে, কারটিউব থেকে আমি দেখি। কারটিউব বলে একটা অ্যাপ আমার এখানে ইনস্টল করা আছে, বাট যেই গাড়ি চলতে শুরু করবে একটা মোটামুটি স্পিড নেওয়ার পরে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। তো এই ফিচারটা রয়েছে, রানিং ভিডিও তুমি দেখতে পারবে না। আচ্ছা, এছাড়া হিল হোল্ড কন্ট্রোল রয়েছে। গাড়িটার আরেকটা ভালো ফিচার সেটা হচ্ছে এটাতে দুটো গ্লভ বক্স রয়েছে, একটা উপরে একটা নিচে, ঠিক আছে। এই একটা গ্লভ বক্স, এই নিচে একটা গ্লভ বক্স, ঠিক আছে। দুটোই গ্লভ বক্স, উপরটা একটু ছোটো, নিচেটা বড়। আর নিচের যে গ্লভ বক্সটা আছে ওটা কুল গ্লভ বক্স, মানে তুমি যদি ভেতরে একটা রয়েছে, এটা ভেতরে একটা নজল রয়েছে, নজলটা খুলে দিলে গাড়ির যে এসি, সেই এসিটাকেই বেসিক্যালি ওরা ইউজ করে। ধরো তুমি যদি তোমার যদি কোনো কোল্ড ড্রিঙ্ক নিয়ে গাড়িতে ওঠো, তো তুমি যদি গ্লভ বক্সের মধ্যে রেখে দাও, নজলটাকে খুলে দাও, তাহলে গাড়ির এসির যে টেম্পারেচার, সেই টেম্পারেচার দিয়ে ও কী করবে, কোল্ড ড্রিঙ্কসটাকে ঠান্ডা রাখবে, বা ওই ঠান্ডা জলটাকে ঠান্ডা রাখবে আর কি, টেম্পারেচারটাকে মেনটেন রাখবে। এই হচ্ছে ফিচার। আর একটা জিনিস রয়েছে, পিছনে রেয়ার আর্মরেস্ট রয়েছে, মানে পিছনের সিটে মাঝখানে একটা এরকম হাত রাখার জায়গা রয়েছে। তো এবারে আসি এই গাড়িটার কিছু পজিটিভ অ্যান্ড কিছু নেগেটিভ অ্যাসপেক্টসের ব্যাপারে। প্রথমে স্টার্ট করি পজিটিভস দিয়ে। পজিটিভস বলতে গেলে এই গাড়িটার পজিটিভস তো অনেক কিছুই আছে, যেটা দেখে আমি গাড়িটা কিনেছিলাম সেই সময়। তো পজিটিভসের মধ্যে প্রথম যেটা বলতে গেলে সেটা হচ্ছে যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ঠিক আছে। তো ইন পার্সন ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগে। তো এটা আমার যেহেতু ফার্স্ট কার, তো সেই কারণে নিজের গাড়ি চালানোর ব্যাপারটা যেটা থাকে মানুষের, সেটা প্রথম এক্সপিরিয়েন্স করেছি আমি এই গাড়িতেই। তো সুতরাং ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমার খারাপ লাগে না। আমি এর আগে মারুতি 800 চালিয়েছিলাম, তো অবভিয়াসলি আমার যেহেতু মাইগ্রেশনটা মারুতি 800 থেকে হয়েছে এখানে, তো অবভিয়াসলি আমার এখানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো লাগে। এটা খুব অবভিয়াস ব্যাপার, ঠিক আছে। আর সব থেকে একটা বড়ো ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রকমের ড্রাইভিং এক্সপিরিয়েন্স ফিল করানোর জন্য এখানে বিভিন্ন রকমের ড্রাইভিং মোড রয়েছে, যেটা আমি আগেই বলেছি, যে ইকো, নর্মাল আর স্পোর্টস একটুখানি এনথুজিয়াস্ট ড্রাইভিংয়ের জন্য। ইকোটা হচ্ছে ইকোনমিক ড্রাইভিংয়ের জন্য, যেটাতে মাইলেজ ভালো পাবে, ইকোনমিক ভালো থাকবে গাড়িটাতে, ইকোনমিক ভালো পাবে। আর নর্মাল হচ্ছে নর্মাল মোড আর কি, মানে নর্মালি যে মোডে গাড়িটা চলে, ইকোনমি অ্যাভারেজ থাকবে, এরকম টাইপের। আর একটা পজিটিভস হচ্ছে গাড়িটার সাসপেনশন ভীষণই ভালো, মানে যে কোনো রকম পথহোলস বা কিছু একটার উপর দিয়ে যখন যায়, কোনো গাড্ডা ফাড্ডার উপর দিয়ে যখন যায়, মানে বেসিক্যালি ইম্প্যাক্টটা একদমই ভেতরে আসে না।
মানে এটা এটা শুধুমাত্র এটা আমি বলছি বলে নয়, আমার যে মানে আমার সাথে ধরো অভিষিক্তা যখন অ্যাজ এ কো ড্রাইভার যায়, তো ওটা ওরও ফিডব্যাক, প্লাস পেছনে যারা বসে তারাও বলেছে যে মানে যে বাইরে যে পথহোলের উপর দিয়ে গেলে বা গাড্ডার উপর দিয়ে গেলে যে আহ, যে ইম্প্যাক্টটা হয়, যে ভেতরে সেই ইম্প্যাক্টটা একদমই আসে না, মানে ভেতরে ওটা ক্যারি করে না। তো এটা একটা ব্যাপার, এটার মানে সাসপেনশনটা খুবই ভালো, ঠিক আছে। তো বডি রোলিং একটু আছে, কারণ যেহেতু সাসপেনশন ভালো, তো মানে সাসপেনশনটা বেটার করার জন্য বডি রোলিং তো একটু হবেই, ঠিক আছে, সেটা তো আছে। এটা একটা পজিটিভস বলতে গেলে গাড়ির ভিতরে স্পেস যথেষ্ট ভালো, মানে সামনে পিছনে স্পেস, মানে পা রাখার জায়গা, বিশেষ করে মানে পিছনে যে লেগ স্পেস, যথেষ্ট ভালো লেগ স্পেস। তো যারা পিছনে বসে তারাই বলেছে যে পিছনে লেগ স্পেস খুবই ভালো, ইভেন আমিও বসে দেখেছি, লেগ স্পেস যথেষ্ট ভালো। মানে আমি প্রপার আমি আমার ড্রাইভিং পোস্টারে বসে আছি সিটটাকে নিয়ে, তো আমার যতটুকু দরকার আমি ততটুকু সিটটাকে অ্যাডজাস্ট করেছি। তো তারপরেও পিছনে যারা বসে তাদের মানে কোনো অসুবিধা হয় না, মানে পা ফা ছড়ানোর জন্য কোনো প্রবলেম হয় না, সেটা একটা ব্যাপার আছে। কমফর্ট তো মানে নো ডাউট কমফর্ট খুবই ভালো এই গাড়িটাতে। এছাড়া পজিটিভস বলতে গেলে ড্রাইভার সিট আছে, ড্রাইভার সিটটার হাইট অ্যাডজাস্ট করা যায়। যারা শর্ট হাইট তাদের জন্য তো এটা খুবই ভালো একটা ফিচার, মানে নিজের হাইট অ্যাডজাস্ট করে সে ড্রাইভ করতে পারবে। আর একটা পজিটিভ বলতে গেলে ড্রাইভার সিট থেকে বনেটটা খুব ভালোভাবে দেখা যায়, তো তার জন্য ড্রাইভিং কনফিডেন্সটাও বেড়ে যায় অ্যাকর্ডিংলি। তো এই বনেট ভিজিবিলিটিটা খুব দরকার কনফিডেন্সের জন্য, ড্রাইভিংয়ের সময় কনফিডেন্সের জন্য বনেট ভিজিবিলিটি খুব দরকার। কারণ মানে তোমার গাড়ির সামনের পোর্শনটা কোথায় আছে সেটা বোঝাটা খুব দরকার যখন তুমি গাড়ি চালাচ্ছ, ওয়াইল ইউ আর ড্রাইভিং। তো সেটা খুব দরকার, তো সেই জিনিসটা বনেট ভিজিবিলিটি খুবই ভালো। হ্যাঁ, মানে আমার হাইটে তো অসুবিধা হয় না, আমার আমার 5'9", তো আমার মোটামুটি একটা অ্যাডজাস্ট করা আছে সিটের হাইটটা। এছাড়া আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটা খুব দরকারি আর কি, যখন তুমি নাইট ড্রাইভিং করছো হাইওয়েতে, তো সেটা হচ্ছে যে এই যে এখানে যে IRVMটা আছে, এটা হচ্ছে যখন রাত্রিবেলা তখন নাইট ড্রাইভ করবে, তো সেই সময়তে পিছন থেকে যে গাড়িগুলো আছে তারা হেডলাইটের আলোটা আসে, এবার হেডলাইটের আলোটা পড়ে, তো হেডলাইটের আলোটা ডাইরেক্টলি এখানে পড়ে। হ্যাঁ, তো এখানে পড়ে কী হয়, ওটা রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসে। তো যে ড্রাইভিং করে আর কি, তার চোখের মধ্যে পিছনের গাড়ির হেডলাইটগুলো রিফ্লেক্ট করে আসে, তার ফলে তার ভিজিবিলিটিতে প্রবলেম হয়, তার কনসেন্ট্রেশনে প্রবলেম হয়। তো সেটা যাতে না পড়ে, সেই হেডলাইটের আলোটা যে রিফ্লেক্ট হয়ে চোখে আসে সেটাকে বেসিক্যালি ওরা ডিম করে দেয়। এখানে একটা অপশান আছে, ওটা করলে ওই আলোটা অতটা মানে ব্রাইট ওয়েতে ড্রাইভারের চোখে আসবে না, তো একটু হেভি হয়ে যাবে আলোটা। আর একটা যে ব্যাপার আছে আমি বলতে চাই, সেটা হচ্ছে গাড়িটার টার্নিং রেডিয়াস খুবই ভালো। টার্নিং রেডিয়াস বলতে, যখন আমি গাড়িটাকে ইউটার্ন করাবো, আমি সামনে একটা জায়গা থেকে ইউটার্ন করাবো, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এই টার্নিং রেডিয়াসটা খুবই ভালো গাড়িটার, সেই কারণে আমি এখন ইউটার্ন করাচ্ছি। দেখো মানে গাড়িটার বেসিক্যালি যতটা মানে এই যে বেশিটা জায়গা নেয় না, মানে টার্নিং রেডিয়াসটা ভীষণই ওয়াইড, ঠিক আছে, অনেকটাই ওয়াইড আর কি, বেশি জায়গা নেয় না। তো আমার গাড়ি ঘুরে গেল, সরু রাস্তার মধ্যেই ঘোরালাম কিন্তু গাড়ি ঘুরে গেল, এই একটা ব্যাপার আছে। পেছনে একটা ভালো ফ্লো থাকে। আচ্ছা, আর একটা যেটা পজিটিভ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এটা অটোমেটিক এসি, মানে অটোমেটিক এয়ার কন্ট্রোল এসি আর কি, ঠিক আছে, সরি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি এটা। তো এখান থেকে তুমি টেম্পারেচার সেট করতে পারবে, অটোমেটিক দিলে ও অটোমেটিক বাইরের টেম্পারেচার ওয়াইজ কেবিনের টেম্পারেচারও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে। তো এটাই হচ্ছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসির সুবিধে। যাই হোক, তো এটা একটা ব্যাপার। তো এবারে আমি এই গাড়িটার কিছু নেগেটিভ অ্যাসপেক্টস বলবো। নেগেটিভ অ্যাসপেক্ট বলতে গেলে, হ্যাঁ, এটা আমি বলবো এসিটার ব্যাপারে একটা বলি, সেটা হচ্ছে যে রেয়ার যে ভেন্টটা রয়েছে এসিটার, সেই রেয়ার ভেন্টটা কিন্তু খুব একটাও এফেক্টিভ নয়। আমি এই কারণে বলছি,
আমার ফ্রন্টে যে ভেন্টগুলো রয়েছে, ধরো আমার এসি, আমার ব্লোয়ার 2-তে করা আছে, 24-এ দেওয়া আছে এসি, ঠিক আছে, আর আমার ব্লোয়ার চলছে হচ্ছে 2-তে সাপোজ। এবারে আমার ফ্রন্টের যে ভেন্টগুলো রয়েছে সেই ভেন্টগুলো থেকে যে ফ্লোতে এয়ার বেরোচ্ছে, এবারে রেয়ার যে ভেন্ট রয়েছে সেই ফ্লোতে কিন্তু ওখান থেকে এয়ার বেরোয় না, ঠিক আছে। এবারে আমি এটা সার্ভিসে বলেছিলাম, তো সার্ভিস সেন্টারে বলেছিলাম, তো ওরা বলছে যে এটাই হয়, মানে রেয়ার, মানে ফ্রন্ট ভেন থেকে যে ফ্লোতে এয়ার বেরোয়, রেয়ার ভেন থেকে সেই ফ্লোতে এয়ার বেরোয় না, এটা এক্সপেক্টেড, ঠিক আছে। প্লাস হয়তো যদি কিছু মাঝখানে এয়ার ফিল্টার রয়েছে, সেই এয়ার ফিল্টার যদি কিছু জ্যাম ট্যাম হয়ে থাকে, তাহলে আরেকটু হয়তো ফ্লো আর একটু কমতে পারে। কিন্তু আমার বক্তব্য যে আমি যতটুকু জানি, যেসব গাড়িতে রেয়ার ভেন থাকে, তো বেসিক্যালি এই এই মানে এসির মেন ইউনিটটা থাকে হচ্ছে সামনে, মানে এখানে, মানে একটাই ইউনিট থাকে। তো ওই একটাই ইউনিট কি করে, ওটা ওই এয়ারটাকে পেছন দিকে, মানে ওই একটা ইউনিট চলে, তো ওই ইউনিট থেকেই সামনের ভেন্টে এয়ার ফ্লো করায়, আর সেটা দিয়ে পেছনের ভেন্টে এয়ারটাকে ফ্লো করায়, ঠিক আছে। ইউনিট কিন্তু একটাই, এরকম নয় যে আলাদা, পেছনের জন্য আলাদা ইউনিট, সামনের জন্য আলাদা ইউনিট, এরকম নয়, ঠিক আছে। আমার বক্তব্য, যদি ইউনিট সেম হয় তাহলে পেছনের এয়ার ভেন্টের ফ্লো কম হবে কেন, ঠিক আছে। মানে সেম ব্লোয়ার স্পিডে সামনের ভেন্টে যেরকম এয়ার আমি পাচ্ছি, এয়ার ফ্লো পাচ্ছি, পেছনের ভেন্টে সেটা কম হবে কেন। তো এইটা একটা ব্যাপার আমি দেখেছি। তো আমি যেটা নর্মালি দেখেছি যে যদি আমি মোটামুটি 23 বা 22-এ এসি করি, ওই 3 বা 4-এ ব্লোয়ার রেখে, তাহলে পেছনে একটা ভালো রকম একটা ফ্লো থাকে, ঠিক আছে। এছাড়া বলতে গেলে আর তো কিছু নেই পজিটিভ বলার, মানে সরি, নেগেটিভ অ্যাসপেক্টে আর কিছু বলার মতন নেই। আমার মনে পড়ছে না আর কি নেগেটিভ আমি বলতে পারি। আর কি আছে, আর তো সেরকম কিছু আমি এখনো পর্যন্ত দেখিনি। এই আর কি, এই আছেন, এই নেগেটিভ পয়েন্টস এই কটাই রয়েছে আমি যেগুলো শেয়ার করলাম।